Welcome everyone. Today I am going to present verb because every sentence depends on a verb. প্রথমে চলে আসবো একটা সংজ্ঞাতে যে পদের দ্বারা কোনো কাজ করা বোঝায়, হওয়া বোঝায়, থাকা বোঝায়, আছে, রয়েছে কিংবা ছিলেন, অতীতের অবস্থান কিংবা বর্তমানের অবস্থান প্রকাশ করা কিংবা অধিকার প্রকাশ করা বোঝায় তাকেই কিন্তু ভার্ব কিংবা ক্রিয়াপদ বলি। সেই ধারণার উপর বেসিট করে কিন্তু আমাদের একটা ভার্ব জানা দরকার। ওকে আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি ভার্বস অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, ভার্ব এবং এর শ্রেণী বিভাগ। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে ভার্বকে প্রাইমারিলি দুভাগে ভাগ করা হয়েছে, প্রিন্সিপাল ভার্ব অর মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। তো এই যে প্রিন্সিপাল ভার্ব, এই প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়াপদ কাকে বলে? যে ভার্ব অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ভার্বের উপর নির্ভর না করে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে তাকেই বলে প্রিন্সিপাল ভার্ব। রাইট, প্লে, ওয়ার্ক, ইটিসি এই ধরনের সাস টাইপ অফ ভার্বসগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। অধিকাংশ শিক্ষার্থীদের মধ্যে এই প্রিন্সিপাল ভার্ব নিয়ে যথেষ্ট একটা কনফিউশন রয়েছে। তোমাদের সামনে আজকে তুলে ধরতে চলেছে এই প্রিন্সিপাল ভার্বের যে ক্লাসিফিকেশন কিংবা শ্রেণী বিভাগ সেটি সম্পর্কে। তো বন্ধুরা, অবশ্যই বড় খেয়াল রাখবে। ফার্স্ট ওয়ান হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, সকর্ম ক্রিয়া। এই যে ট্রানজিটিভ ভার্ব বা সকর্ম ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়াপদের কর্ম থাকে তাকেই বলে ট্রানজিটিভ ভার্ব। তোমরা ভয়েস চেঞ্জের সময় অবশ্যই পড়েছো এই ভার্বগুলো। যে ভার্বের কর্ম থাকে তাকে বলে ট্রানজিটিভ ভার্ব বা সকর্ম ক্রিয়া। এরপরে এক্সাম্পল দেওয়া রয়েছে ইট, রাইট, গিভ, ইটিসি। এই ধরনের ভার্বগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব বা সকর্ম ক্রিয়া। যখনই কোনো বাক্যে বসে ওই বাক্যের ক্ষেত্রে তুমি কর্মটা তোমরা অবশ্যই কর্মটাকে খুঁজে পাবে। কি করে কর্ম পাওয়া যায় এই প্রসঙ্গে বলে রাখছি, কোনো বাক্যের ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, কোনো বাক্যের ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাও তবেই হচ্ছে কর্ম। এই যে ট্রানজিটিভ ভার্ব বা সকর্ম ক্রিয়া, সর্বদা এই ভার্বগুলো অবজেক্ট কিংবা কর্ম সহযোগে বাক্যে ব্যবহার করা হয়। নেক্সট চলে আসি ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্ম ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়াপদের কর্ম থাকে না তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। এক্সাম্পল বিকাম, স্লিপ, লাইভ, শুয়ে থাকা অর্থে। এই ভার্বগুলো যখন কোনো বাক্যে ব্যবহার করব তখন এই ভার্বের পরে কিন্তু সাধারণত অবজেক্ট, সাধারণত আমরা অবজেক্ট দেখতে পাবো না। তো এই কারণে এই ভার্বগুলোকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব অর অকর্ম ক্রিয়া। থার্ড ওয়ান চলে আসছি রেগুলার ভার্ব অর উইক ভার্ব। যে সমস্ত ভার্বের পাস্ট কিংবা পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হলে শেষে ডি কিংবা ইডি যোগ করে পাস্ট কিংবা পাস্ট পার্টিসিপল ফর্ম করি, সেই সমস্ত ভার্বগুলোকে বলা হয় রেগুলার ভার্ব বা উইক ভার্ব। এক্সাম্পল প্লে, বয়েল, এই ধরনের ভার্বগুলো কেবলমাত্র ডি কিংবা ইডি যোগ করে আমরা পাস্ট কিংবা পাস্ট পার্টিসিপল ফর্ম করে থাকি, তার জন্য এদেরকে বলা হয় রেগুলার অর উইক ভার্ব। এবার চলে আসছি 4 নম্বর ইরেগুলার ভার্ব অর স্ট্রং ভার্ব কাকে বলে? যে সমস্ত ভার্বের পাস্ট কিংবা পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হলে ভার্বের মাঝখানে ভাউয়েলের পরিবর্তন করে পাস্ট কিংবা পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা তৈরি করি, সেই সমস্ত ভার্বগুলোকে বলা হয় ইরেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব। যেরকম রান, র্যান, রান, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, আর ইউএন, আর এএন, আর ইউএন। তাহলে ইউ থেকে এ থেকে ইউ, তাহলে মাঝখানে কেবলমাত্র ভাউয়েলের পরিবর্তন। ঠিক ইন দ্য সেম ওয়ে তোমরা ড্রিঙ্ক ভার্বেরও ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক ফলো করলে বুঝতে পারবে কেবলমাত্র ভাউয়েলের পরিবর্তন করে কিন্তু পাস্ট কিংবা পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করা হয়েছে। এরপর চলে আসি ফাইনিক ভার্ব বা সমাপিকা ক্রিয়া কাকে বলে? যে সমস্ত ভার্ব কর্তার কাজ সুসম্পন্ন করে, যে সমস্ত ক্রিয়াপদ কোনো বাক্যের কর্তার কাজটাকে সম্পন্ন করে তাদের বলা হয় ফাইনিক ভার্ব বা সমাপিকা ক্রিয়া। তো এক্সাম্পল দেওয়া রয়েছে কমপ্লিট, পাস, ইটিসি। 6.1 চলে আসি নন ফাইনিট ভার্ব কাকে বলে? সম্পূর্ণ কাজ প্রকাশ করার জন্য যে সমস্ত ভার্ব ব্যবহার করা হয় সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। অবশ্যই তোমরা পার্টিসিপল এই পর্বে পড়েছো কিংবা আগামী দিনে অবশ্যই এই সমস্ত
নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করব। যে ফর এক্সাম্পল টু রিড, পড়তে, রানিং, দৌড়নো অর্থাৎ ছুটন্ত একটা অবস্থা, পার্টিসিপল, প্রেজেন্ট পাস্ট কিংবা পারফেক্ট পার্টিসিপল, সেই সম্পর্কে এই পার্টিসিপল পর্বে তোমরা এই নন ফাইনাইট ভার্ব পাবে। বা 6 ধরনের যে প্রিন্সিপাল ভার্ব, এতেই কিন্তু শেষ নয়, আরও রয়েছে, সেগুলোও পরবর্তীকালে আলোচনা করব। এই হচ্ছে টোটাল প্রিন্সিপাল যে ভার্ব কিংবা মেইন ভার্ব, সেটা সম্পর্কে আলোচনা করলাম। এরপরে চলে আসছি অক্সিলারি ভার্ব কিংবা সাহায্যকারী ক্রিয়া। তো এই যে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া কাকে বলে? যে সমস্ত ক্রিয়াপদ টেন্স, মুড কিংবা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে। যে সমস্ত ক্রিয়াপদ টেন্স, মুড কিংবা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে তাদের বলা হয় অক্সিলারি ভার্ব কিংবা সাহায্যকারী ক্রিয়া। ফর এক্সাম্পল ডু, হ্যাভ, ক্যান, হ্যাড, ইডিসি ইত্যাদি ইত্যাদি ভার্বগুলো। তো এই যে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বকেও আবার কিন্তু 3 ভাগে ভাগ করা হয়েছে। অক্সিলারি ভার্বকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট ওয়ান প্রাইমারি অক্সিলারি ভার্ব, সেকেন্ড ওয়ান মোডাল অক্সিলারি ভার্ব, থার্ড ওয়ান সেমি মোডাল অক্সিলারি ভার্বস। তো এবারে আসছি আলোচনায় প্রাইমারি অক্সিলারি ভার্ব কাকে বলে। যে সমস্ত ভার্ব টেন্স গঠনের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে তাদের বলা হয় প্রাইমারি অক্সিলারি ভার্ব। এই যে প্রাইমারি অক্সিলারি ভার্ব, এই প্রাইমারি অক্সিলারি ভার্বকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা চার্ট করে দিয়েছি। চার্টের মধ্যে এই 3 ধরনের যে ভার্ব, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এই 3 ধরনের ভার্ব টেন্স ওয়াইজ ডিফারেন্টলি কীভাবে আমরা ব্যবহার করব সেটা সম্পর্কে দিয়েছি। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে টু বি ভার্ব এম, ইজ, আর। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ। আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু ভার্ব ডু কিংবা ডাজ। এবারে পাস্ট টেন্সের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ পাস্ট টেন্সের ক্ষেত্রে টু বি ভার্ব ওয়াজ, ওয়্যার, আর হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাড, আর ডু ভার্ব হচ্ছে ডিড। ডু ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ডিড হিসেবে ব্যবহার করি। তারপরে ফিউচার টেন্সের ক্ষেত্রে টু বি ভার্ব শ্যাল বি, উইল বি। ফিউচার টেন্সের ক্ষেত্রে টু হ্যাভ ভার্ব হচ্ছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। আর এই সমস্ত যে প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো, এই সমস্ত প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো তোমাদেরকে যথাযথ কিন্তু জানতে হবে, তবে তোমরা প্রপারলি এনি টাইপ অফ টেন্স গঠন করতে পারবে। যে কোনো ধরনের টেন্স বা ক্রিয়ার কাল নির্ণয় করার ক্ষেত্রে বিশেষ সাহায্য পাবে। দ্বিতীয়ত শুধু তাই নয়, ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্স বোঝার জন্য অত্যাবশ্যক এই সমস্ত ভার্বগুলো। অবশ্যই পরবর্তীকালে তোমাদের সঙ্গে বিশদে আলোচনা করব। এরপরে চলে আসছি মোডাল অক্সিলারি ভার্ব। এই যে শব্দ মোডাল ইন্ডিকেটস মুড অর্থাৎ মানসিক অবস্থা। যে সমস্ত ভার্বগুলো বিশেষ মুড কিংবা মানসিক অবস্থা প্রকাশ করতে সাহায্য করে তাদের বলা হয় মোডাল অক্সিলারি ভার্ব। এই মোডাল অক্সিলারি ভার্বের মধ্যে রয়েছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। কি বললাম? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। ওকে, 9টি মোডাল অক্সিলারি ভার্ব। এরপরে চলে আসছি সেমি মোডাল অক্সিলারি ভার্ব। কি বললাম? সেমি মোডাল অক্সিলারি ভার্ব। তো অ্যাকচুয়ালি সেমি মোডাল অক্সিলারি ভার্ব কাকে বলে একটু জেনে নিই। তো যে সমস্ত অক্সিলারি ভার্বগুলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয় এবং মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, মানে দুটো রূপ কিন্তু রয়েছে বা দুটো রূপে আমরা ব্যবহার করতে পারি, তাদের বলা হয় সেমি মোডাল অক্সিলারি ভার্ব। তোমাদের জন্য জানিয়ে রাখি, এই যে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বগুলোকে কিন্তু ডিফেক্টিভ ভার্বও বলা হয়। কিন্তু কেন? আমরা একটা প্রিন্সিপাল ভার্ব যখন ব্যবহার করি তখন একটা প্রিন্সিপাল ভার্বের 3 ফরমেশন আমরা পাই, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করতে পারি। কিন্তু যখন আমরা কোনো বাক্যে মোডাল ভার্ব বা মোডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করি তখন সেই সমস্ত ভার্বের কিন্তু 3 ফরমেশন আমরা তৈরি করতে পারি না বেশিরভাগ ভার্বের। তাছাড়া এই যে পার্টিসিপল ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল কিংবা পারফেক্ট পার্টিসিপল, এই ডিফারেন্ট টাইপ অফ পার্টিসিপল তৈরি করার ক্ষেত্রেও কিন্তু অসমর্থ হয় এই মোডাল অক্সিলারি ভার্বগুলো। এই কারণে এই মোডাল অক্সিলারি ভার্বগুলোকে কখনো কখনো ডিফেক্টিভ ভার্বও বলা হয়। তো এই নিয়ে আজকের যে সংক্ষিপ্ত আলোচনা তোমাদের সামনে উপস্থাপন করলাম, আশা করি ভালো লেগেছে। সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। মেনি থ্যাঙ্কস
for watching my video.